আজকে আমরা একটি খুব মজার একটি অধ্যায় পড়বো, যে অধ্যায়টি থেকে আমরা অনেক কিছু জানবো। আসলে আমরা কি সম্পর্কে জানবো তা কিন্তু আমরা আজকের অধ্যায়টি পড়লে কি আমাদের দেশের জনসংখ্যা সম্পর্কে জানবো। তার আগে মিস তোমাদের কাছ থেকে একটি গল্প শুনতে চাইবে। গল্পটি মিস একটি ছবি দেখাবে এবং তোমরা কি করবে, সেখান থেকে কি করবে বলবে যে ছবিটিতে কি বোঝাতে চেয়েছে। আচ্ছা, তাহলে কি মিস এখন স্লাইড শেয়ার করতে পারে? ইয়েস, মিস স্লাইড শেয়ার করতে পারে, কিন্তু তার আগে একটা কন্ডিশন আছে। সবার মুখে কি থাকতে হবে? সবার মুখে হাসি থাকতে হবে। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করে ফেলি। আমি কিন্তু তোমাদের থেকে জিজ্ঞেস করবো যে ছবিগুলোতে তোমরা কি বুঝছো। তার আগে বলে ফেলি, আমাদের অধ্যায়টির নাম কি? জনসংখ্যা ও প্রাকৃতিক কি পরিবেশ। যা আমাদের অধ্যায়টি হচ্ছে 12 নম্বর অধ্যায়। তাহলে চলো আমরা একটি গল্প দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি ছবি দেখে। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, বাবা মার সাথে কি একজন ছেলে একজন মেয়ে। আচ্ছা, পরের ছবিতে দেখতে পাচ্ছি বাবা মার সাথে অনেকগুলো ছেলে মেয়ে এবং বাবা মা কিন্তু খুব টায়ার্ড দেখাচ্ছে। এই দুটো ছবিতে তো আমরা তাই বুঝছি না। তো তাদের পরিবারের নামগুলো একটু জেনে আসি। জনাব রহমান এবং জনাব সালমানের পরিবার। তো এই দুটো পরিবারের সম্পর্কে আমরা এখন তোমাদের থেকেই জানবো। তোমাদেরকে ছবি দেখাবো এবং তোমরা আমাকে বলবে যে এই দুটো পরিবারের মধ্যে কি পার্থক্য আছে এবং কি পার্থক্য তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, এই দুটো ছবিতেই তুমি কি পার্থক্য দেখতে পাচ্ছ? প্রথমেই আমি একজনকে আনমিউট করছি, সে হচ্ছে মাইশা আনজুম। মাইশা আনজুম, আমাকে শুনতে পাচ্ছ? আমি তোমাকে আনমিউট রিকোয়েস্ট দিয়েছি। মাইশা, তুমি দুটো ছবিতে কি বুঝছো, কি পার্থক্য করতে পারছো? জনাব রহমানের পরিবারের ছোট পরিবার আর জনাব সালমানের পরিবারের বড় পরিবার। জনাব সালমানের পরিবারটা বড় পরিবার, মানে জনসংখ্যা, মানে ওদের পরিবারের লোকজনের সংখ্যাটা অনেক বেশি, ফ্যামিলি মেম্বার বেশি। আর জনাব রহমানের ফ্যামিলি মেম্বার কম। এবং আরো একটি জিনিস কি তুমি দেখতে পাচ্ছ? আরো একটি জিনিস কি, সেটা কি বলো তো আমাকে? জনাব রহমানের পরিবারের সবাই খুশি আর জনাব সালমানের পরিবারের সবাই টায়ার্ড দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদেরকে কিন্তু মাইশা দুটো জিনিস বলেছে এই ছবি দেখে। জনাব রহমানের পরিবারের কি মেম্বার্স বা পরিবারের লোকজনের সংখ্যা কম এবং জনাব সালমানের পরিবারের লোকজনের সংখ্যা বেশি। এবং আরো একটি পার্থক্য হচ্ছে জনাব রহমানের সবাই অনেক স্মাইলি ফেস নিয়ে আছে, অনেক খুশি হয়ে আছে, কিন্তু জনাব সালমানের এই পরিবারে এতগুলো কি ছেলে মেয়ে আছে, বাবা মাকে খুব ডিস্টার্ব করছে, তারা নিজেরাও ডিস্টার্ব এবং বাবা মা অনেক ক্লান্ত। এরপরের ছবিতে আমরা একটু চলে যাই, একটি ঘরের ছবি দেখছি। ঘরটি কিন্তু মোটামুটি একটি ছোট ঘর বলা চলে। সবাই দেখতে পাচ্ছি একটি ঘর। তাহলে এই ঘরটি কিন্তু আমরা যদি বলি যে জনাব রহমানও থাকবে, একই রকম ঘর, পাশাপাশি দুটো ঘর, জনাব সালমানও থাকবে, তাহলে কি সমস্যা হবে? কেউ কি আমাকে বলতে পারবে? নুসাইবা বলতে চাচ্ছে কিছু একটা, তো নুসাইবার কাছে শুনে আসি। নুসাইবা, বলো তো কি হবে, কি বুঝছো? একসাথে যদি বাড়িতে সবাই থাকে তাহলে বাড়িতে জায়গা কম থাকবে, এজন্য হ্যাঁ, কিন্তু যদি জনাব রহমান থাকে এই বাড়িতে, তারা কি খুব সহজে থাকতে পারবে? জি ম্যাম। তারা কি খুব সহজে? হ্যাঁ, তারা আসলেই খুব সহজে থাকতে পারবে। নুসাইবা, তোমাকে কিন্তু ধন্যবাদ অনেক, তুমি খুব সুন্দর করে আমাকে বলেছো। তাহলে দেখো, একটা ছোট্ট বাড়িতে, যে বাড়িতে মনে করে দুটো রুম আছে, আমরা জনাব রহমানকেও বললাম যে আপনার জন্য এই বাড়িটি, জনাব সালমানকেও বললাম যে আপনারা এই বাড়িতেই থাকবেন। তো তখন দেখা যাচ্ছে জনাব সালমান খুব ভালো মতো থাকতে পারছে, কিন্তু জনাব রহমান খুব ভালো মতো থাকতে পারছে, কিন্তু জনাব সালমানের কি হচ্ছে, পরিবারের লোকজনের সংখ্যা অনেক বেশি, তা তিনি থাকতে পারছেন কিন্তু তার থাকতে অনেক কষ্ট হচ্ছে। এরপরের ছবিটিতে কিছু টাকা দেখতে পাচ্ছি। আচ্ছা,
আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটাতে কি হবে। আমরা মনে করি জনাব রহমান মাসে 30,000 টাকা কি করেন, ইনকাম করেন, বা তার আয় 30,000 টাকা। জনাব সালমান এবং জনাব রহমান দুজনেরই আয় একই। এখন দেখো এনাদের দুজনের কি সন্তান হচ্ছে 2 জন, আর এনাদের সন্তান অনেকজন। দেখো আমরা কাউন্ট করি কয়জন, 1 2 3 4 5 6 7, 7 জন। 7 জন ওনাদের সন্তানের সংখ্যা। এখন এই 30,000 টাকা দিয়ে জনাব রহমান খুব ভালো মতো তার বাড়ি ভাড়া দিতে পারছে, তার বাচ্চাদের স্কুলের ফিস দিতে পারছে, বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যেতে পারছে, খাবারেও কোনো সমস্যা হচ্ছে না তাদের। কিন্তু জনাব সালমানের কি হচ্ছে, এই 30,000 টাকা দিয়ে হচ্ছে না। তার সন্তান 7 জন, 7 জনের স্কুলের ফিস অনেক বেশি। এজন্য তিনি কি করছেন, অনেক কিছু কিছু সন্তানকে স্কুলেই পাঠাতে পারছেন না, এবং কি করছেন, তাদের 7 জন সন্তানকে তিনি ঠিকমতো কি খাবারেরও যোগান দিতে পারছেন না। কিন্তু জনাব রহমান কিন্তু সব সঠিকভাবে করতে পারছেন 30,000 টাকা দিয়ে। এরপরে এখানে কি বুঝছো, কিছু খাবারের ছবি দেওয়া আছে এবং দুটো পরিবার। এবার আমাকে কে বলবে এটা, কেউ একজন তো বলবে। আমাকে বলবে ফারহানা আহমেদ। ফারহানা আহমেদ, তুমি একটু আমাকে বলো যে তুমি কি বুঝছো এটা দেখে। আচ্ছা, আমরা ফারহানার কথা খুব আস্তে শুনতে পাচ্ছি, তাহলে আমরা আরেকজনের কাছে চলে যাই যার কথা আমরা একটু লাউডলি শুনতে পারবো। আমরা ড্যানিয়ালের কাছে চলে যাই। ড্যানিয়াল ওয়াহি, আমার কথা শুনতে পাচ্ছো? ড্যানিয়াল ওয়াহি, আমি তোমাকে আনমিউট করেছি, আবারও একটু কষ্ট করে। আচ্ছা, তুমি কি বুঝছো এখান থেকে? এখানে খাবার আছে, কিছু খাবার আছে, এখন কি কি বুঝছো? এখানে আরাম করে খাইতে পারবে, মানে বাট জানুয়ার রহমানের কষ্ট হবে তো, কারণ এখানে খাবার আছে বাট জানুয়ার রহমান মানুষ বেশি তো, ওই জন্য একটু কষ্ট হবে। আচ্ছা, বুঝেছি। তাহলে সবাই কিন্তু মোটামুটি বুঝে গেছি যে এই যে একটি খাবার, এই খাবারটা যদি আমরা জনাব রহমানকে দেই, তারা খুব আরাম করে সবাই খেয়ে ফেলতে পারবে পেট ভরে। কিন্তু জনাব সালমানকে যদি দেই, উনি কি বলবেন, আমার এতগুলো সন্তান, ওরাই খাক, আমরা না খেয়ে থাকি। তখন দেখা যাচ্ছে সন্তানরাই শুধু খেলো, বাবা মা না খেয়ে থাকলো, এমনটাও হতে পারে। এবার তারা ঘুরতে যাবে, একটি গাড়ি দিয়ে দেওয়া হলো তাদেরকে। গাড়িতে সিট মাত্র কয়টি, 4টি। কয়টি সিট, 4টি সিট। তাহলে জনাব সালমান তো খুব আরাম করে ঘুরতে চলে যাবেন, কিন্তু দুঃখিত, জনাব রহমান খুবই আরাম করে ঘুরতে চলে যাবেন, কিন্তু জনাব সালমানের কি হবে? এতটুকু গাড়িতে কি তাদের জায়গা হবে? সবার খুব কষ্ট হয়ে যাবে, কিন্তু এতটুকু গাড়িতে তাদের সবার জায়গাই হবে না। তাহলে কি আমরা বুঝেছি যে আমরা আজকে কোন চ্যাপ্টারটি পড়তে যাচ্ছি এবং কি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি? আমরা আজকে পড়তে যাচ্ছি জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। তার আগে আমরা পড়ছি হচ্ছে, প্রথমে পড়বো জনসংখ্যা। জনসংখ্যা মানে কি? জনসংখ্যা মানে হচ্ছে কোন একটি এলাকার কতগুলো মানুষ বসবাস করে তার সংখ্যা। ধরো তুমি যে এলাকায় থাকো, সেই এলাকায় কিন্তু অনেক মানুষ থাকে, সেই এলাকার মানুষের সংখ্যা একসাথে করলেই সেই এলাকাটার জনসংখ্যা। ধরি ঢাকা, ঢাকা একটি কি এলাকা তো বলতে পারি, ঢাকা একটি শহর। সেই ঢাকা শহরে কতজন মানুষ বসবাস করছে, সব মানুষের সংখ্যা যদি আমরা কাউন্ট করে বের করি, এটি হবে ঢাকা শহরের জনসংখ্যা। এখন আমি কিন্তু দুটো কি দেখিয়েছি তোমাদেরকে, দুটো পরিবারের ছবি দেখিয়েছি। এখন আমরা এটি দুটো পরিবারকে কিন্তু দুটো দেশ মনে করতে পারি, দুটো এলাকা মনে করতে পারি। যদি আমরা দুটো পরিবারকে দুটো দেশ মনে করি, তাহলে কি হবে, যেই ধরো একটি দেশে জনসংখ্যা কম, আরেকটি দেশে জনসংখ্যা বেশি, তাহলে সেই দেশে, যে দেশে জনসংখ্যা বেশি, সেই দেশের মানুষের কি হবে, খাদ্যের অভাব হবে, বাসস্থানের অভাব হবে, যানবাহনের অভাব হবে। আবার তাছাড়া আরো কি হবে, সেই দেশের কি হবে, মানুষের সব ধরনের চিকিৎসা বলো, যে কোনো কিছু বলো, অনেক অভাব হয়ে যাবে। এবং যেই দেশে জনসংখ্যা কম, মানে
জনাব রহমানের মতো যে দেশগুলো অনেক কম, সেই দেশের মানুষজন কিন্তু অনেক হ্যাপি। তারা কি করছে, তাদের যতটুকু খাদ্য প্রয়োজন পাচ্ছে, তাদের থাকার জন্য যথেষ্ট জায়গা আছে। আমরা কি কখনো বস্তিতে গিয়েছি বা বস্তির এলাকাগুলোতে দেখেছি যে একটা ছোট জায়গায় অনেক মানুষ কষ্ট করে থাকছে? ঢাকা শহরে কিন্তু কতগুলো বস্তি রয়েছে যেখানে কি আছে, মানুষজন কিন্তু অনেক কষ্ট করে করে থাকছে, ছোট্ট একটা জায়গায় অনেক মানুষ থাকছে। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের দেশের কি হচ্ছে, জনসংখ্যাটা বেশি, আমাদের দেশে কিন্তু প্রচুর জনসংখ্যা। তাহলে আমরা কি করতে পারি, আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে কি কি সমস্যা হচ্ছে এগুলো সম্পর্কে জেনে আসতে পারি। চলো একটু জেনে আসি, একটু দেখে আসি। আমি বলেছি তোমাদেরকে কোনো একটি এলাকায় বসবাসরত লোকজনের সংখ্যাই হচ্ছে সেই এলাকার জনসংখ্যা। 2011 সাল মানে এখন হচ্ছে 2020 সাল, তো 2020 সালের অনুযায়ী আমাদের দেশের জনসংখ্যা প্রায় 16 কোটিরও বেশি, 16 কোটিরও বেশি। আর 2011 সালে ছিল 15 কোটি। তাহলে 9 বছরে জনসংখ্যা বেড়ে গেছে 1 কোটিরও বেশি। জনসংখ্যা বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, জনসংখ্যা কিন্তু কমছে না। আমাদের দেশের আয়তন কি বাড়ছে, আমাদের দেশ কি বড় হচ্ছে? তা কিন্তু হচ্ছে না, কিন্তু আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের জীবনে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, প্রভাব বলতে কি, এই যে জনসংখ্যা বেশি হলে কি কি সমস্যা হয় এটাকেই বলছে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। তোমাদেরকে যদি বলি জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের কি কি সমস্যা হচ্ছে, তোমরা কিন্তু জনাব রহমান এবং জনাব সালমানের ওই গল্পটির কথা চিন্তা করে ফেলবে, তাদের কি কি সমস্যা হতো। তাদের প্রথমে কি বাসস্থানের সমস্যা হতো জনাব সালমানের, তারপরে কি হতো, খাদ্যের সমস্যা হতো, যানবাহনেরও সমস্যা হতো, টাকা পয়সারও সমস্যা হতো। এখন দেখো আমাদের দেশে কিন্তু ঈদের সময় দেখা যায় যখন লোকজন বাড়িতে যায় এরকম একটা অবস্থা হয়, ঠিক এরকম একটা অবস্থা হয়, এরকম একটা অবস্থা হয় কারণ আমাদের দেশের জনসংখ্যা বেশি, যানবাহনের সংখ্যা সেই তুলনায় আমাদের দেশে কি কম, এজন্যই আমাদের দেশের এই অবস্থাটা হয়। ঠিক জনাব সালমানের সাথে যা হয়েছিল, দেখো রাস্তাঘাটে বের হলে কিন্তু আমরা প্রচুর মানুষ দেখতে পারি, প্রচুর অনেক মানুষ থাকে, এবং রাস্তাঘাটে প্রচুর গাড়ি ঘোড়ারও কি থাকে, জ্যাম থাকে। এখন জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের কি কি সমস্যা হয়, একটি আমি তোমাদের সাথে একটি কাজ করব এবং সেই ঠিক পরীক্ষাটি আমি তোমাদের সাথে এখন করব। এজন্য কিন্তু আমি বলেছিলাম তোমরা সাথে একটি সাদা এরকম কাগজ রাখবে। কে কে রেখেছো এরকম সাদা কাগজ সাথে, যে কাগজটিকে আমরা 2 ভাগ করে ফেলতে পারবো, যে কাগজটিকে আমরা মাঝখান দিয়ে ঠিক 2 ভাগ করে ফেলতে পারবো। তো যাদের কাছে খাতাটি আছে, পাতাটি আছে, তারা এখনই একটু 2 ভাগ করে ফেলি, আর যাদের কাছে নেই তারা দেখি, কোনো সমস্যা নেই, আমরা দেখলেও কিন্তু বুঝবো। যাদের কাছে নেই তারা আমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি দেখি। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে কে কে কাগজ রেডি করছে এবং কে কে করছে না, যারা করছে না তারা দেখবো। আমি ঠিক মাঝখান দিয়ে একটু ছিঁড়ে ফেললাম, মাঝখান দিয়ে ছিঁড়ে 2 ভাগ করে ফেললাম। এই যে তোমরা কি দেখতে পাচ্ছ আমি পেজ দুটোকে 2 ভাগ করে নিয়েছি, পেজ দুটোকে 2 ভাগ করে নিয়েছি। 2 ভাগ করে নেওয়ার পরে আমরা কাজ করব এবং আমাদের হাতে একটি কলম বা পেন্সিল থাকবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা দেখছি আমাদের সাথে যারা এই কাজটি করছো না তারা কি করবে, তারা দেখবে, যেমন আরিয়ানা দেখবে, তারপরে হচ্ছে আমাদেরকে পূর্বা দেখবে, পূর্বা কোনো সমস্যা নাই, তিশাও দেখবে, কোনো সমস্যা নেই, আমরা দেখলেও হবে। তো 2 ভাগ করে ফেলেছি আমরা, ঠিক আছে। এখন তোমাদেরকে আমি একটি কাজ দিচ্ছি, আমরা সবাই স্মাইলি আঁকতে পারি, স্মাইলি, স্মাইলি আমি একটু এঁকে দেখাই, স্মাইলি আঁকবো সবাই আমরা এখন, কিচ্ছু না, শুধু এই যে স্মাইলি আঁকবো একটা। আচ্ছা দুটো পেজ, আমরা পেজ দুটোর নাম দিব পেজ 1 এবং পেজ 2। আমরা সবাই পেজ 1 এবং পেজ 2 দিয়েছি, হ্যাঁ দিয়েছি মনে হয়। আচ্ছা এখন পেজ 1 এ আমি তোমাদেরকে বলবো 10 জনের স্মাইলি আঁকবে, 10টা স্মাইলি আঁকবে, কাউন্ট করে করে 10টা স্মাইলি একটু বড় করে করে 10টা স্মাইলি পেজ 1 এ লিখবে।
আর পেজ 2 তে 5টা স্মাইলি লিখবে। পেজ 1 এ 10টা স্মাইলি আঁকবে, পেজ 2 এ 5টা। মিসও এখনো তোমাদের সাথে সাথে আঁকবে। তাহলে শুরু করে দিচ্ছি। পেজ 1 10টা স্মাইলি গুনে গুনে, খুব কম সময় লাগবে কিন্তু। আমি কিন্তু করছি, আর কে কে করছে? মিস কিন্তু করছে তোমাদের সাথে সাথে। দেখি দেখি কে করছে, সবাই করছে, নুসাইবাও করছে। আমি দেখতে পাচ্ছি গ্যালাক্সি, তোমাদের নামগুলো কিন্তু রিনেম করবে। বর্ষা করছে, আইমান করছে, রাইফা করছে, সবাই করছে। আমি বলেছি পেজ 1 এ 10টা, পেজ 2 তে 5টা। আমার কিন্তু স্মাইলি করা শেষ, আমি কিন্তু ডান। এখন আমরা নিজেদের খাতাগুলোকে নিজেরা একটু দেখি, নিজেদের খাতাগুলোকে দেখি। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু এই যে 5টা স্মাইলি এঁকেছি ঠিক এইভাবে। একটা খাতায় একটা পেজে 5টা স্মাইলি এঁকেছি, কিন্তু যখন আমি 10টা এঁকেছি আমার কি জায়গা ছিল নাকি জায়গা শেষ হয়ে গেছে? আমার পেজে জায়গা শেষ হয়ে গেছে যখন আমি 10টা এঁকেছি। আমি একটু সবার খাতাগুলো দেখতে চাই, আমি আয়েশার খাতাটা দেখতে চাই। দেখি আয়েশা আমাদেরকে এখন দেখাবে তার পেজ 1। দেখো সে তার পেজ 1 এ 10টা স্মাইলি এঁকেছে, তার পেজ 1 এর জায়গা কতটুকু লেগেছে। এবার আমি পেজ 2 দেখতে চাই। পেজ 2 তে কিন্তু 5টা স্মাইলি এঁকেছে। আয়েশার কিন্তু জায়গা অনেক কম লেগেছে। রাইফা তোমারটা একটু দেখে আসি। রাইফা পেজ 2 তে 5টা স্মাইলি এঁকেছে। দেখো স্মাইলি আঁকার পরও পেজে অনেকগুলো জায়গা ফাঁকা আছে না? এবং পেজ 1 দেখি এবার 10টা আঁকার পরে কতটুকু জায়গা ফাঁকা আছে একটু দেখে আসি। পেজ 1। আচ্ছা, আমরা মাইশার খাতাটা দেখে আসি। আচ্ছা মাইশা আনচুম, তোমার খাতাটা দেখে আসি আমরা। দেখি। আচ্ছা, একটু দেখতে, একটু লাইটের কারণে দেখতে প্রবলেম হচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস কি তোমরা বুঝতে পেরেছো? আমরা যখন 5টা এঁকেছি তখন আমাদের জায়গা কম লেগেছে। মিসের ড্রয়িং কিন্তু খুবই খারাপ, খুব দ্রুত তোমাদের সাথে করেছে, এই জন্য মিস কিন্তু খুব সুন্দর করে ড্র করতে পারেনি। কিন্তু যখন আমরা 10টা করেছি আমাদের কিন্তু বেশি জায়গা লেগেছে, আমাদের বেশি জায়গা লেগেছে। তাহলে এই স্মাইলি গুলোকে আমরা জনসংখ্যা ধরতে পারি, যে জনসংখ্যা বেশি হলে কিন্তু আমাদের কি হয়, অল্প জায়গায় একই পরিমাণ জায়গায় কি হয়, অনেক মানুষ থাকতে হয় এবং জায়গাও কম আমাদের থাকে না যখন আমরা একটি দেশে অনেক জনসংখ্যার মানুষ থাকি। কিন্তু যদি একটি দেশে কম জনসংখ্যা থাকে সেই দেশে কি হয়, অনেক জায়গা থাকে বাসস্থানের জন্য, এবং তাদের বাসস্থান বা তাদের একসাথে কোনো ধরনের সমস্যা হয় না। তাদের বাসস্থান, তাদের যানবাহন, তাদের খাদ্য কোনো ধরনের কি সমস্যা হয় না, এবং তারা কি থাকে, অনেক হ্যাপি থাকে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু বুঝে গেছি যে জনসংখ্যা বেশি হলে কি কি সমস্যা হয়। বাসস্থানের সমস্যাটা কিন্তু আমরা যে স্মাইলি এঁকেই বুঝে গেলাম, যে আমাদের একই সমান পেজে আমরা 10টা স্মাইলি এবং 5টা স্মাইলি যদি আঁকি, যেখানে 5টা স্মাইলি থাকবে সেখানে কি থাকবে, জায়গা বেশি থাকবে, আর যেখানে 10টা স্মাইলি থাকবে সেখানে কি থাকবে, জায়গা কম থাকবে। এবার আমরা একটু আমাদের পরের পড়ায় চলে যাই এবং এবার আমরা একটা কুইজ করব। সবাই, যে কুইজটির প্রশ্ন হচ্ছে, জনসংখ্যা বেশি থাকলে তোমার কি মনে হয় যে কি কি সমস্যাটা হতে পারে? একটু কি আমাকে এই ছবিগুলো দেখে তোমরা বলবে যে জনসংখ্যা বেশি থাকলে কি কি সমস্যা হতে পারে? কি কি সমস্যা হতে পারে? কে বলতে পারবে আমাকে জনসংখ্যা বেশি থাকলে কি কি সমস্যা হতে পারে? 2টো সমস্যা বা 3টে সমস্যা, কে বলতে পারবে? আমাদেরকে রাইফা বলতে পারবে। রাইফা, তুমি আমাদেরকে বলো, আমি তোমাকে আনমিউট করেছি।
রাইফা, জনসংখ্যা বেশি হলে কি সমস্যা হতে পারে? আচ্ছা, রাইফা মনে হয় আমাদের শুনতে পারছে না। এরপরে আমরা যেতে পারি কার কাছে? আমরা মাহিবার কাছে আসছি। মাহিবা, জনসংখ্যা বেশি হলে কি কি সমস্যা হতে পারে? মূল সমস্যাগুলো কি তুমি মনে করো? পরিবেশ দূষণ হয়ে যেতে পারে। পরিবেশ দূষণ হতে যেতে পারে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে। এই পরিবেশ দূষণ নিয়ে কিন্তু আমরা এখন পড়ব কিভাবে পরিবেশ দূষণ হচ্ছে। চলো তাহলে একটু পড়ে আসি, পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে। আচ্ছা, তার আগে দেখো এই জিনিসগুলো আমরা কোথা থেকে পাই। প্রথমে দেখা যাচ্ছে বাবা মা খাবার বেড়ে দিচ্ছে, তারপরে 2 নাম্বার ছবিতে দেখছি একটি মেয়ে পানি খাচ্ছে, 3 নাম্বার ছবিতে দেখছি যে একটি মেয়ে খুব আরাম করে ঘুমিয়ে গেছে, 4 নাম্বারে দেখছি একটি ছেলে শার্ট পরছে, 5 নাম্বারে কিন্তু দেখছি পড়াশোনা করছে এবং সে একটি টেবিল চেয়ারে বসে আছে, 6 নাম্বারে দেখছি কিছু লোকজন ঘরবাড়ি তৈরি করছে এবং 7 নাম্বারে একটি মেয়ে ওষুধ খাচ্ছে এবং 8 নাম্বারে তার চিকিৎসা হচ্ছে একজন। আচ্ছা, আমরা খাদ্য কোথা থেকে পাই, পানি কোথা থেকে পাই, আমরা বস্ত্র মানে আমাদের যে জামা কাপড় এগুলো কোথা থেকে পাই? এটি হচ্ছে তোমাদের জন্য কুইজ। তোমরা কি বলতে পারবে আমরা খাদ্য বা খাবার কোথা থেকে পাই? কোন জায়গাগুলো থেকে আমরা খাবার পাই? নাজিবা আমাদেরকে বলতে পারবে? আমি তোমাকে আনমিউট করছি। আমরা খাদ্য কোন কোন জায়গা থেকে পাই? নাজিবা আমি তোমাকে আনমিউট, হ্যাঁ নাজিবা বলো। আমরা খাদ্য উদ্ভিদ থেকে পাই। উদ্ভিদ থেকে পাই। আমরা কি প্রাণী থেকে খাদ্য পাই না? জিনিস। আমরা প্রাণী থেকেও খাদ্য পাই। আমরা কিন্তু প্রাণী, যেমন ধরো গরু, মুরগি, এই জিনিসগুলো থেকেও কিন্তু আমরা খাদ্য পাই। পানি, আমরা যে পানিটা খাই এই পানির উৎস কি? আমরা কোথা থেকে পানিটা পাই? কেউ বলতে পারবে? কে বলতে পারবে পানির উৎস কি? পানি কোথা থেকে পাচ্ছি আমরা? নওশিন, জাফরিন, তুমি কি বলতে পারবে পানির উৎসটি কি? আমরা পানি কোথা থেকে পাচ্ছি? আমি আনমিউট করেছি তোমাকে। আরো একবার একটি নোটিফিকেশন যাবে, ওখানে জাস্ট ইয়েস করে দিবেন। ইয়েস, হ্যাঁ। আমরা পানি কোথা থেকে পাই? পানির উৎসগুলো কি কি? নদী, বৃষ্টি। তাছাড়া আর কি? আমরা যে খাবার পানিগুলো খাই এগুলো কোথা থেকে আসে? এগুলোর উৎস কি? এগুলোর উৎস ওই নদী, বৃষ্টির পানি, কিন্তু আমরা পানির কল থেকেই তো খাওয়ার পানিগুলো কি করি? পাই। এগুলো ওখান থেকেই আসে, যে উৎসগুলো পানি সেখান থেকেই আসে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখো পরে দেখা যাচ্ছে বস্ত্র, আমাদের জামা কাপড়, এগুলো তুলা বা পাট থেকে আমরা পাই। যে টেবিল চেয়ারে বসে আমরা পড়াশোনা করছি সেগুলো আমরা পাই কাঠ থেকে। আমাদের ঘর বাড়ি তৈরি করতেও কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয়, কাঠ, তারপরে তোমার হচ্ছে পাথর, তারপরে তোমার আরো অনেক কিছুর প্রয়োজন হয় ঘর বাড়ি তৈরি করতে। তো এই জিনিসগুলো আমরা পাই কোথা থেকে? দেখো আমি দেখাচ্ছি। আমরা খাদ্য পাই হচ্ছে উদ্ভিদ বা প্রাণী থেকে। উদ্ভিদ মানে যেমন ধরো গাছ থেকে, বিভিন্ন গাছ থেকে আমরা ফলমূল পাই, আমরা ধান পাই। তারপরে আমরা প্রাণী মানে আমরা গরুর থেকে কি পাই? গরু থেকে দুধ পাই, মুরগি থেকে ডিম পাই। তার মানে আমরা খাদ্য পাচ্ছি উদ্ভিদ ও প্রাণী থেকে। উদ্ভিদ এবং প্রাণী থেকে আমরা কি পাচ্ছি? আমাদের খাবারটা পাচ্ছি। আমরা পানি পাচ্ছি বৃষ্টি, নদ নদী অথবা সমুদ্র থেকে। আমরা বস্ত্র পাচ্ছি তুলা, পাট থেকে। আমরা কি জানি তুলা থেকে কিন্তু সুতা তৈরি হচ্ছে, সেই সুতা দিয়ে কিন্তু আমাদের জামা কাপড়গুলো বোনা হচ্ছে। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবে জামা কাপড় যারা বোনে তাদেরকে কি বলে? কেউ কি আমাকে বলতে পারবে? হ্যাঁ, আমি দেখছি আদিবা 2 হাত তুলেছে। আদিবার কাছে যাই। আদিবা বলো তো জামা কাপড় যারা বোনে তাদেরকে কি বলে? একটু জোরে বলতে হবে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো। না, দর্জি না।
যারা জামা কাপড় বোনে তাদেরকে বলে কি? কাপড় বোনে কারা? শারণ বলছে তাঁতি, তাঁতি। হ্যাঁ শারণ, আমি শুনেছি তুমি বলছো তাঁতি। আমরাও সবাই জানি যারা কাপড় বোনে তাদেরকে বলে তাঁতি। আচ্ছা, দেখো আমরা কিন্তু আমাদের জুতা, আমাদের যে ব্যাগ, যেগুলো হচ্ছে চামড়া দিয়ে তৈরি হয়, সেগুলো কি প্রাণীর চামড়া থেকেই কিন্তু পাই। প্রাণীর চামড়া, বিভিন্ন প্রাণীর চামড়া থেকে কি হয়, এই যে জুতা, ব্যাগ, এগুলো তৈরি হয়। তাহলে এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো কি এবং এতক্ষণ ধরে আমরা পড়লাম। এখন ছোট্ট একটি কুইজ নিয়ে নিই আমরা। সবাই খাতা কলম একটু রেডি হই যে আমরা একটি কুইজ নিয়ে নিব। আমাদের কুইজের প্রথম প্রশ্নটি হচ্ছে, জুতা ও বেল্ট তৈরি হয় কি থেকে? কি থেকে জুতা ও বেল্ট তৈরি হয়? প্রাণীর চামড়া থেকে, গাছের বাকল থেকে, নাকি তুলা থেকে? কি থেকে তৈরি হয়? আমরা এখনই আলোচনা করেছি, ঠিক এই মুহূর্তে আলোচনা করেছি। কি হবে? কোনটি হবে? এরপরের প্রশ্নটি হচ্ছে, এরপরের প্রশ্নটি একটু সময় নিয়ে নিচ্ছি আমি। এরপরের প্রশ্নটি হচ্ছে, ঘর বাড়ি তৈরিতে ড্যাশ ব্যবহার করা হয়? কাঠ নাকি চামড়া? কি ব্যবহার করা হয় ঘর বাড়ি তৈরিতে? 2 নম্বর প্রশ্নের উত্তরটিও লিখে ফেলো। 3 নাম্বার, জামা কাপড় তৈরি হয় কোনটি থেকে? আখ, পাট নাকি গম? তাহলে আমরা লিখে ফেলেছি, খুব সহজ উত্তর, আখ, পাট নাকি গম। তাহলে প্রথমটির উত্তর কি হবে? জুতা ও বেল্ট তৈরি হয় প্রাণীর চামড়া থেকে। এক। এর পরেরটি হবে, ঘর বাড়ি তৈরিতে কাঠ ব্যবহার করা হয়। জামা কাপড় তৈরি করা হয় পাট দিয়ে। পাট দিয়েও কিন্তু কি হয়? জামা কাপড় তৈরি হয়। তাহলে 3-4 উত্তরই সবার সঠিক হয়েছে আমি আশা করছি। এরপরে আমার তোমাদের কাছে প্রশ্ন, এতক্ষণ তো আমরা পড়লাম যে আমরা এই যে জিনিসগুলো থেকে এগুলো পাই, জামা কাপড় পাই, আমরা বস্ত্র পাই হচ্ছে পাট অথবা তুলা থেকে, তারপরে আমরা খাদ্য পাচ্ছি। তো এই জিনিসগুলোকে কি বলা হয়? অথবা প্রাকৃতিক সম্পদ বলতে তুমি কি বুঝো? আমাকে কি কেউ বোঝাতে পারবে যে প্রাকৃতিক সম্পদ বলতে তুমি কি বুঝো? প্রাকৃতিক সম্পদটা আসলে কি? কেউ আমাকে বোঝাতে পারবে? আমরা যে এত কিছু পাই। হ্যাঁ, প্রাকৃতিক সম্পদ। আমাকে আরিয়ানা বলছে। আরিয়ানা, একটু আমাদেরকে বলো তাহলে প্রাকৃতিক সম্পদটা কি? হ্যাঁ, প্রাকৃতিক সম্পদ বলতে কি বুঝো? মিস, প্রাকৃতিক সম্পদ বলতে হলো ওই আমাদের ওই যেরকম আমরা প্রাকৃতিক থেকে অনেক খাদ্য পাই, অনেক কিছু অধিকার পাই, ওটাকে প্রাকৃতিক সম্পদ বলে। খাদ্য থেকে আমরা প্রকৃতি থেকে যে জিনিসগুলো পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। পাট, তুলা, এগুলো কি প্রাকৃতিক সম্পদ? জি মিস। হ্যাঁ, কারণ আমরা এগুলো কিন্তু আমাদের প্রকৃতি থেকেই পাই। ধন্যবাদ তোমাকে, অনেক সুন্দর করে কথা বলেছো তুমি। আচ্ছা, তাহলে প্রাকৃতিক সম্পদ হচ্ছে যেগুলো আমরা প্রকৃতি থেকে পাই, সেগুলোই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এখন এই যে মাছ, নদ নদী, কয়লা, কাঠ, তুলা, এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। কথা হচ্ছে যে আমরা এই যে জিনিসগুলো প্রকৃতি থেকে পাচ্ছি, এই জিনিসগুলোর সাথে জনসংখ্যা বৃদ্ধির প্রভাবটা কি? আমরা যে অধ্যায়টি পড়ছি এটি কেন পড়ছি? প্রাকৃতিক সম্পদ এগুলো কেন? এই দেখো, একটা দেশে যখন অনেক জনসংখ্যা বেড়ে যাবে, সেই সব দেশে কি হবে? এই প্রাকৃতিক সম্পদগুলোর প্রয়োজন বেড়ে যাবে না? যেমন পানির প্রয়োজন বেড়ে যাবে, পানির ব্যবহার বেড়ে যাবে, খাদ্যর প্রয়োজন বাড়বে, এবং এভাবে আস্তে আস্তে কি হবে? যেমন ধরো, ঘর বাড়ি তৈরি করতে কাঠের প্রয়োজন হয়, আমাদের ফার্নিচার তৈরি করতে কাঠের প্রয়োজন হয়। তো যদি আমি একটি বাড়ি বানাতে চাই তাহলে কি হবে? অবশ্যই কাঠের প্রয়োজন হবে, সেজন্য আমাকে গাছ কাটতে হবে। এভাবে জনসংখ্যা যত বৃদ্ধি হবে, তারা বাড়ি বানানোর জন্য কি করবে? বন কি করে ফেলবে? বন উজাড় করে ফেলছে। কিসের জন্য? কাঠের জন্য, কিংবা বাসস্থানের জন্য। ধরো একটা জায়গায় বন আছে, সেখানে মানুষ চাইছে যে আমাদের তো থাকার জায়গা কম, তাহলে আমরা কি করি? এই বনটাকে কি করে ফেলি? গাছগুলো কেটে এই জায়গাটা বানাই কিসের জন্য? আমাদের বসবাসের জন্য। তখন কি হলো? বন উজাড় হয়ে গেল, গাছ কি হয়ে গেল? কেটে ফেললো। এর ফলে কি হলো? আমাদের প্রকৃতির উপরে একটি কি হলো? খারাপ একটি প্রভাব পড়লো। কি হচ্ছে? প্রকৃতির এই জিনিসগুলোতে অনেক খারাপ প্রভাব পড়ছে। তাহলে জনসংখ্যা বৃদ্ধিতে আমাদের কি হচ্ছে?
যে প্রাকৃতিক সম্পদগুলো এগুলো কিন্তু ধীরে 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 শেষ হয়ে যাচ্ছে। যেসব দেশে জনসংখ্যা বেশি সেই সব দেশের মানুষ এই জিনিসগুলোকে অনেক বেশি ব্যবহার করছে এবং তাদের প্রয়োজন মেটানোর জন্য কি করছে, এগুলোকে ধ্বংস করে ফেলছে। তাহলে এই শূন্যস্থান পূরণটা একটু আসো, আমাদের হাতে সময় যেহেতু কম, আমরা একটু এখন মিস তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাচ্ছি। এই যে তোমাদের যে শূন্যস্থানটি, এইটি উদ্ভিদ অথবা ড্যাশ থেকে আমরা খাদ্য পাই, উদ্ভিদ অথবা প্রাণী থেকে আমরা খাদ্য পাই। একটি এলাকায় বসবাসরত লোকজন ওই এলাকার কি, ওই এলাকার জনসংখ্যা। ফারহানা বলছে জনসংখ্যা। বস্ত্র তৈরি হয় ড্যাশ ও ড্যাশ উদ্ভিদ থেকে, তুলা ও পাট উদ্ভিদ থেকে। পরিবারের সদস্যদের বেঁচে থাকার জন্য খাদ্য এবং বাসস্থান প্রয়োজন। মানুষ পাথর এবং কাঠ আহরণ করে কোথা থেকে? প্রাকৃতিক পরিবেশ থেকে। প্রাকৃতিক পরিবেশ থেকে কিন্তু পাথর এবং কাঠ আহরণ করে। তোমরা কি কখনো সিলেটে গিয়েছো? সিলেটের ওইদিকে কিন্তু যেই বিছানা কান্দি বা বড় পাথর, সাদা পাথর নামে একটি জায়গা আছে, সেই সব জায়গা থেকে কিন্তু মানুষ কি করে, নদী থেকে পাথর কি করে, আহরণ করে বা সংগ্রহ করে। সেই পাথরগুলো দিয়েই কিন্তু কি হয়, আমাদের বাড়িঘর তৈরিতে প্রয়োজন হয়, কলকারখানার বিভিন্ন কাজে কিন্তু পাথরের প্রয়োজন হয়।